সোনালী গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমাদের এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সরাসরি কথোপকথনে যাবেন। ইতিমধ্যেই আমরা জানি যে সোনালী গুহ তিনি টিকিট না পাওয়ার পর যথেষ্টই ক্ষুব্ধ, এবং এই মুহূর্তে যে খবর আমরা জানি বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালী গুহ। সোনালী গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, অন্যদিকে এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। অঞ্জন, তোমার প্রশ্ন সোনালী গুহর কাছে। সোনালী, আপনাকে আপনাকে এইভাবে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাতে জন্য বোধহয় প্রস্তুত ছিলাম না। গতকাল আপনাকে দেখলাম, আপনি যেভাবে টিভি ক্যামেরার সামনে বারবার বারবার কেঁদে ফেলছিলেন, তাতে আমার নিজেরও খারাপ লাগছিল। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। সোনালী, বলবেন যে কোন জায়গা দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি ছায়া, এটাই তো সবাই জানতো, সাংবাদিক মহল, রাজনৈতিক মহল এটা এইভাবেই জানতো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে আপনি, সেটা অনশন মঞ্চ হোক, সিঙ্গুরের মঞ্চ হোক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠিক পাশে আপনি। এতগুলো বছর, এত দিনের সঙ্গী আপনি, বলবেন যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি তৃণমূল থেকে বিজেপির দিকে পা বাড়ানোর কথা ভাবছেন, বলবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। সেটা হচ্ছে, আমাকে আপনাদের যে ভদ্রলোক বলছিলেন, তিনি বলছিলেন আমি ক্ষুব্ধ। আমি কিন্তু ক্ষুব্ধ নই, আমি অভিমানী। আজকে অভিমান, কারণ আমি মমতাদিকে ছেড়ে যেতে চাইনি। মমতাদি আমাকে সরিয়ে দিলেন। আমাকে বলতে পারতেন উনি 18 তারিখে পৈলানে মিটিং করার সময় যে সোনালী, তোকে এবার টিকিট দিতে পারছি না। আমি হয়তো কাঁদতাম, তার পায়ে জড়িয়ে ধরতাম, তাকে টিকিট দেওয়ার জন্য অনুরোধ করতাম, কিন্তু তিনি সেটা বললেন না। তারপরে কালকে সকালে সুব্রত বক্সী আমাকে ডেকে বললেন কাঁদতে কাঁদতে যে তোর নামটা হয়তো নেই লিস্টে, ভগবান করুন তোর নাম লিস্টে থাকুক, যদি না থাকে আমি মমতাদিকে দিয়ে তোকে একটা ফোন করাবো। আমার কালকে সারা রাত ফোন অন ছিল, কিন্তু দেয়ার ওয়াজ নো কল ফ্রম সিএম অফিস অ্যান্ড ফ্রম এমপি অফিস। এখন এমপি সাহেব আমায় ফোন করছেন, বা তার সেক্রেটারি ফোন করছেন যে আপনি একবার সন্ধ্যাবেলা আসতে পারবেন। বললাম না, আমি তো বিজেপির সঙ্গে ইনিশিয়াল কথাবার্তা শুরু করে দিয়েছি, আমি তো আসতে পারবো না, তাকে এম্বারাস করতে পারবো না। তাই তীব্র অভিমান থেকেই বলতে পারেন আমি দূরে সরে যাচ্ছি। কি হলো সোনালী, কি হলো আপনাদের মধ্যে? সম্পর্কটা এই জায়গায় গেল কেন? আপনাকে টিকিট দেওয়া হলো না, আপনার এত অভিমান হলো, আপনি একটা ফোন এক্সপেক্ট করছেন, সেই ফোনটা পেলেন না। সেটাই তো বুঝতে পারছি না, আমার যে কি অপরাধ সেটাই আমি বুঝতে পারছি না। আপনি কি কিছুদিন ধরে বুঝতে পারছিলেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন, আপনাকে দূরে ঠেলছেন? আপনি সেই ক্লোজ অ্যাসোসিয়েট সোনালী গুহ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন, তিনি যেন আর ক্লোজ বৃত্তে আসতে পারছেন না, এখন ক্লোজ বৃত্তে অন্য লোকেরা আসছে। আপনার অভিমানটা কি তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই? বলবেন একটু প্লিজ। এই আপনাকে আমি বহুদিন ধরে চিনি সোনালী, আমি জানি আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কি, সেটা যদি বলেন একটু আমাদেরকে এই গোটা পর্বটা। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা কি বলবো, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সেই দিদি যেন অনেকটা পরিবর্তন হয়ে গেছেন ওই আপনার চিফ মিনিস্টার হওয়ার পরে। দিদি, সবাই বলছে দিদি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি এইবারও কালী পুজোয় গেছিলাম, আমাকে পুলিশ দাঁড়িয়ে রেখে হ্যারাসমেন্ট করেছে, আমি কিচ্ছু মনে করিনি। আমি যে মা কালীকে শৃঙ্গার করতাম, যে মা কালীর ফল কেটে দিতাম, নিজের হাতে তাকে সাজাতাম, তখন আমাকে বললেন জয়দেবের ফোন আসতে হবে। বললাম জয়দেব মানে কি? যে আমাদের ব্যাগ বয়ে নিয়ে যেত। তো উনি বললেন, ওই পুলিশ অফিসার বললেন হ্যাঁ তাই। এটা কার অর্ডার? বললো এটা সিএমের অর্ডার। আমি দাঁড়িয়ে রইলাম, আমার হাতে মা কালীর কাপড়, মা কালীর শাখা, এই আলতা, সিঁদুর, মিষ্টি, এগুলো সব স্যানিটাইজ করতে হবে। তারপরে একজন পুলিশ অফিসার দৌড়াতে এলেন, বললেন কি সোনালী ম্যাডামকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন? তখন আমি গেলাম ভেতরে, বললাম যে দিদি এগুলো তো স্যানিটাইজ করতে হবে। বললাম ঠিক আছে স্যানিটাইজ করুন। আমি 501 টাকা দিয়ে আমার পরিবারের কল্যাণ কামনায় পুজো দিয়ে এলাম। বললাম আমাদের গৌতম গোত্র কিন্তু। বললো ঠিক আছে। তো বেরিয়ে আসতে আমার পার্সোনাল সিকিউরিটি অফিসার বললেন দিদি আপনি ভেতরে ঢুকেছিলেন? বললাম হ্যাঁ। বললো কত দূর গেছিলেন? তখন আমি বললাম ওই যত দূর অবধি সাধারণ মানুষ যেতে পারে। বললো আপনিও কি সাধারণ? আমি বললাম হ্যাঁ তাই, এটা তো ভিভিআইপি এলাকা। কবে থেকে আপনি বুঝতে পারছিলেন? বুঝতে পেরেছিলাম হয়তো আমি দূরে সরে যাচ্ছি। এইটাই বলছি, কবে থেকে ভাবছিলেন আপনি দূরে সরে যাচ্ছেন, এবং কবে থেকে মনে করছিলেন যে অন্য লোকেরা কাছে এসে যাচ্ছে? সে অন্য লোকেরা কারা?
তারা কি দলের ভালো চায়? তারা কি যেভাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছেন, আপনারা অনেক দিনের পুরনো সঙ্গী, ধীরে ধীরে এই ব্যাপারটা তৈরি করেছেন, এই মাটির সঙ্গে আন্দোলনে আপনারা থেকেছেন, তাদের থেকে কি আলাদা এখন বৃত্ত? কোথাও অভিমান হয় যে এখন তো তারকারা, স্টারেরা, টলিউডের লোকেরা সব ধারে আশেপাশে, আর আমাদের মতন এই সোনালী গুহদের জায়গা নেই, এরকম অভিমান হয়? সোনালী, বলবেন একটু? না দেখুন, যারা আছে তারা তো কেউ মেয়ে নন। কালকেই দেখলাম একমাত্র দোলা সেন গেছেন নন্দীগ্রামে, যিনি একজন মহিলা। দিদি তো এখন কোনো মহিলাকে সঙ্গে রাখেন না, সবসময় কোনো পুলিশ ওই কী বলে পুরুষ এমএলএকে সঙ্গে রাখে, সেটা দিদি নিজের সিকিউরিটির জন্য হয়তো রাখেন। কিন্তু এখন একটা বৃত্ত দিদিকে ঘিরে নিয়েছে। আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, কারণ দিদি যাদের ভালো মনে করেছেন তখন তাদেরই রেখেছে, কিন্তু আমাদের দূরে সরিয়ে দিয়েছেন। আমি কথা বলতে উঠলেই বা চিৎকার করলেই দিদি কাউকে না কাউকে দিয়ে বিধানসভায় বলা নাই সোনালীকে চুপ করতে বলে, আমি চুপ করে যাই। তারপরে সেদিন বিজেপির একজন বনগাঁ এমএলএ দিদিকে নমস্কার করলেন। আমি বললাম, এই কি তুই নমস্কার করলি? দিদি বললে এই সোনালীটা শুধু ঝগড়া করে। তো দিদি তাদের ডেকে 20 মিনিট কথা বললেন, কিন্তু তারা কেউ তাদের নাম লিস্টে নেই। তো এইসব সামগ্রিকভাবে সব হতে হতেই, আর তারপরেও যখন শুনলাম যে দিদি ফোন করতে পারেন, আমি সব ফোনেই অ্যাভয়েড করছিলাম যে দিদি ফোন করতে পারেন, দিদি ফোন করতে পারেন। তখনও কি ভাবছিলেন? লোকেরা বলছে যে তখনও কি ভাবছিলেন যে দিদি ফোন করবেন, কি হবে, কি হতে পারতো? সোনালী, যদি গতকালও দিদি ফোন করতেন কি হতো বলবেন? কি ভাবছিলেন, উনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমি তো কথাবার্তা আজকেই স্টার্ট করেছি, তাহলে আমি ডিসিশনটা দুবার থিঙ্ক করতাম, আমার থিঙ্কিং এর জায়গাটা একটা থাকতো। আপনি নিজে ফোন করলেন না কেন? যেদিন লাস্ট ফোন করলেন না কেন সোনালী? ছেড়েছি আমি, আমার কাছে ওনার ব্যক্তিগত ফোন নাম্বার নেই, সোয়ার অন গড। আপনি এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। উনি যতবার আমাকে ফোন করেছেন ওনার ল্যান্ডলাইন নাম্বার থেকে, মানিকদা তখন ছিলেন, আপনি মানিকদাকেও চেনেন, মানিকদা তখন ছিলেন, মানিকদার মাধ্যমে ফোন করতেন। তাহলে আপনি অনেক দিন থেকেই দূরে সরে যাচ্ছিলেন, আমি বুঝতে পারলাম। কিন্তু তাই বলে, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, কিন্তু তাই বলে বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে যে তৃণমূল কংগ্রেস করতেন তার থেকে বিপ্রতীপ একটা রাজনীতি বিজেপি, সেদিকে পা বাড়ান যখন আপনি, তখন বুঝি যে কোথাও একটা শুধু অভিমান নয়, একটা ক্ষোভও জন্মে যায়, এবং তখন মনে হয় আর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বৃত্ত থেকে সরেই গেছি, আরও দূরের বৃত্তে এবার পৌঁছে যায়। এরকম কি কোনো ভাবনা কাজ করছিল, নাকি মনে হচ্ছিল আসলে পলিটিক্যালি আপনাকে সার্ভাইভ করতে হবে, অতএব বিজেপির দিকে যাই? না না না, না বিশ্বাস করুন, আমি মমতাদিকে মানে এখনও টিল টুডে এখন কথা বলতে গেলে আমার চোখ ভিজে যাবে। মমতাদিকে আমি নিজের মায়ের থেকে বেশি ভালোবাসি। এটা হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমি বলি শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা। আমি নিজের মায়ের কাছে যতদিন না থেকেছি, মমতাদির মায়ের কাছে তার থেকে বেশি দিন থেকেছি। আমি হাঁসের ডিম ভালোবাসতাম বলে বিয়ের পরও মায়ের সঙ্গে ফোন করে বলতেন, সোনালী আজকে হাঁসের ডিম রান্না হয়েছে, আর খেয়ে যা। তো আমি দিদির মা যতদিন 27 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, আমি 27 দিনই দরজার বাইরে ওই উডবান ওয়ার্ডে ভর্তি মানে অপেক্ষা করতাম, মানে পাহারা দিতাম তাকে। দিদির মাকে আমি অন্ন জল পর্যন্ত দিয়েছি। তারপরে দেখলাম হঠাৎ একটা পরিবর্তন, মানে কিছু লোক দিদিকে ঘিরে ফেললো, আমরা গাড়িতে উঠতে পারছি না। আমরা সেটাও মেনে নিলাম, ঠিক আছে চলো। দিদি আমাকে ডেপুটি স্পিকার করলেন। আজকে আমার পরিচয় আপনাদের সঙ্গে বা সব কিছু তো দিদির মাধ্যমে, কিন্তু সেই দিদি আমাকে দূরে সরে ঠেলে দিলেন, এটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারছি না। জীবনযুদ্ধ তো একটা লড়াই, সেই লড়াইটা তো আমাকে লড়তে হবে। আর কী বলে, ওই তাপসী মালিকের বাবার কাছে যদি দিদি পার্সোনাল নাম্বার থাকতে পারে, আমার কাছে দিদি পার্সোনাল নাম্বার থাকতে পারে না বলুন তো? দিদি বলেছিলেন একদিন বিধানসভায় বসে এমএলএদের সঙ্গে আড্ডা দিতে দিতে, আপনাদের প্রেসও অনেক ছিলেন, ওই দেবারতী বলে একটি মেয়ে ছিলেন যে আনন্দবাজারে, যে জানো তো তাপসী মালিকের বাবা আমাকে ভীষণ মেসেজ করে। তখন আমি বললাম, আমি একমাত্র মানুষ যে দিদিকে মেসেজ করব। দিদি বললো, চুপ কর, 10,000 মেসেজ আমার ঘরে ঢুকে। তখন দেবারতী আমাকে বললেন, তোমার কোনো রিয়াকশান? নো রিয়াকশান বলে আমি ওপর উঠে গেলাম। আমাকে একটা কথা বলুন সোনালী, আপনি এখন বিজেপির সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে, মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে, বিজেপির দিকে আপনি পা বাড়িয়েছেন, আগামীকাল হয়তো দেখা যাবে। আপনি কি মোদির ব্রিগেডে যাচ্ছেন? নরেন্দ্র মোদির ব্রিগেডে আপনি যাবেন?
এখনো আমন্ত্রণ পাইনি, আর এখনো সেই পজিশন মানে সেই অবস্থাতে আমি নেই যে মোদির ব্রিগেডে যাবো। মোদি তো চিফ প্রধানমন্ত্রী, মোদি তো এ লেভেলের লোক না। আপনি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। এবার বিজেপির মঞ্চ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, যখন বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যের কিভাবে দারুণভাবে একটা অপশাসনের সময় কাটিয়ে এসেছে বাংলা, তখন কিভাবে বলবেন? আপনার এত প্রিয় দিদি, তারই বিরুদ্ধে মুখ খুলবেন, কেমন লাগবে? না দেখুন, আমি প্রথমেই বিজেপির যারা অডিয়েন্স থাকবেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। প্রথমে বলতে একটু কষ্ট হবেই, কারণ আমি লাস্ট যেদিন সাতগাছিয়া ছেড়েছিলাম সেদিনও আমি ওই মমতাদি 5 টাকায় যে ভাত ডাল আনাজ ডিম দেন তার প্রসঙ্গে বলে এসেছি, অনেক হাততালি পেয়েছি। আর আজকে সেই সাতগাছিয়ার লোকেরাই বলছে দিদি আপনি বিজেপি থেকে দাঁড়ান। আমি বললাম না, আমি কোনো কেন্দ্র থেকে কোনো জায়গা থেকে আমি কন্টেস্ট করব না, এটা আমার প্রথম শর্ত। যদি কন্টেস্টই না করেন সোনালী, যদি কন্টেস্ট খাপ খাইয়ে নিতে পারবো না, আমি বলছি কন্টেস্টই যদি না করেন তাহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অর্থ কি? কিছু একটা পেতে হবে, তাহলে আপনি পাওয়ার আশা করেন না। তাহলে কিন্তু আমার বক্তব্য এটাই যে আপনি আগামীকাল যে কথাগুলো বলবেন সেগুলো কি বিজেপি আপনাকে যেগুলো বলতে বলবে সেগুলো বলবেন, নাকি আপনারও মনে হচ্ছে কোথাও যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদির, আপনার দিদির এই জায়গাগুলো খারাপ, এগুলো আপনি এখন বলবার জন্য প্রস্তুত? বলবেন কোন কথাগুলো আপনার মনে হয় এগুলো খারাপ চলছে, এগুলো নিয়ে বলা দরকার, বলতে পারবেন এখন? না, এক্ষুনি বলা সম্ভব না। দেখুন, তারপরে দিদি সম্বন্ধে আজ বিকেলও সোনালী গুহ আপনি বিজেপির পথে পা বাড়িয়ে রেখেছেন। আজ বিকেল পর্যন্ত অন্তত আপনার দিদি সম্পর্কে কোনো বিরুদ্ধ মন্তব্য, মত এই মুহূর্তে অন্তত আপনার মনের মধ্যে নেই। থাকলে আপনি এখন বলতেন, কিন্তু আগামীকাল যখন আপনার মুখে সেই মন্তব্যগুলো বেরোবে তাহলে বোঝা যাবে এটা বিজেপির দলীয় মন্তব্য, আপনি তাদের মঞ্চে গেছেন বলেই বলছেন। এভাবে ধরবো আমরা? সেটা ক্রমশ প্রকাশ্য। দেখুন, আমি তো বলছি পরিস্থিতি মানুষকে সবসময় সব দিকে নিয়ে যায় না, পরিস্থিতি মানুষকে কখনো কখনো কোনো কোনো দিকে নিয়ে যায়। সেই পরিস্থিতি হয়তো আজকে আমাকে বিজেপির দিকে নিয়ে যাচ্ছে, এবং সত্যি তো দিদির বিরুদ্ধে বলতে গেলে আমার কষ্ট হবে, কিন্তু আমাকে বলতে হবে আমার সরকারের বিরুদ্ধে, আমাদের এই যে যা মানে যেগুলো হয়নি সেগুলোর বিরুদ্ধে। অর্থাৎ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, আপনিও সে পথেই অনুগমন করে ঠিক সেই পথটাই নিতে যাচ্ছেন। আচ্ছা, কিন্তু সোনালী আমাকে একটা কথা বলুন, আজ এই মুহূর্তে ঠিক এই যখন আপনার সঙ্গে আমার এই কথোপকথনটা হচ্ছে, এরপরেই ধরা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা ফোন করলেন যে সোনালী ফিরে আয়, আপনি ফিরে যাবেন? না, অলরেডি আমি ইনিশিয়ালি বিজেপির সঙ্গে কথা যখন চালু করে রেখেছি, আর মুকুল রায় আমাকে জানিয়েছেন যে আমি 7টা থেকে 7:30টার মধ্যে তোমাকে ফিডব্যাক দেব। তো এখনই শুনলাম যে বোধহয় আজকে বিকেলবেলাতেই ওনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। তো আমি মুকুল রায়কে বলেছি স্পষ্ট করে যে আমি কোনো কেন্দ্রেই কন্টেস্ট করতে চাই না, আমাকে একটা সম্মানজনক পদ দাও যাতে আমি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে পারি, প্রচার করতে পারি। সোনালী, আমার আপনার কাছে লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে দেখুন, হ্যাঁ বুঝেছি, সে এত বছরের অভ্যাস নিশ্চয়ই তাই তো হবে। আমার আপনার কাছে শেষ প্রশ্ন যে তাহলে দেখুন রাজনৈতিক মঞ্চ সম্পর্কে, রাজনৈতিক প্ল্যাটফর্মে যে প্রশ্নটা বারবার ওঠে যে এখানে কি ক্ষোভ, অভিমান, নিজের সার্ভাইভাল, নিজেকে টিকে থাকা ইত্যাদিগুলোই প্রাথমিক প্রাধান্য পায়, মতাদর্শ, একটা আদর্শের পেছনে ছোটা, এগুলো নয়। নইলে আজ আপনি তৃণমূলে আছেন, কাল বিজেপির পথে বাড়াচ্ছেন এবং একবারও বললেন না এই আদর্শ, এই মতাদর্শগত কারণে আপনার কথা অসুবিধা হচ্ছিল এবং আপনি মনে করছেন ওই পথে যাওয়া দরকার। আপনি গেলেন ফাইনালি সার্ভাইভাল এবং অভিমানের জায়গা থেকে। বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রবল অভিমান। এবং দেখুন, আমি মতাদর্শগত কারণে তো সিপিএম, বিজেপি, আমি কংগ্রেস করতে পারতাম, কিন্তু কংগ্রেসে যায়নি, কারণ কংগ্রেসের প্রায় 50,000 কর্মী বা তার বেশি 77 থেকে 97 পর্যন্ত মার্ডার হয়েছে। তারপরে 97 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর মমতাদি বললেন কংগ্রেস সিপিএমের বি টিম, তখন মমতাদি তৃণমূল কংগ্রেস গঠন করলেন, কিন্তু সেই কংগ্রেসই আজকে সিপিএমের সঙ্গে গাঁটছড়া বাঁধল। তাহলে তো আমি কংগ্রেসেই যেতে পারতাম, আমি তো যাইনি। আমি গেলাম কোথায় না, একটা
কি বলবো, একটা জাতীয়তাবাদী দলের কাছে গেলাম। তো আমার মনে হয় না মতাদর্শে কোনো তার মানে ফারাক আছে। বিজেপি আপনাকে হ্যাঁ, এরা অনেকদিন হিন্দু ধরে মতাদর্শে টানছিল। বিশ্বাস করে। হ্যাঁ, বিজেপি না না, একদম না, একদম না। আমি ভগবানের নামে শপথ করে বলতে পারি বিজেপি আমাকে কোনোদিন কোনো কল করেনি। আমার পাশের বাড়িতে বিজেপি, আমার নিজের বাড়িতে না বিজেপি অনেক আপনাকে ভাড়াটের মধ্যে টানছে তা একজন বলিনি। বিজেপি আছে। বিজেপির এই তিনিও কালকে মতাদর্শ কেঁদে ফেলেছেন আপনাকে যে আমার আকর্ষণ ভোটার। করছিল, বিজেপির এই মতাদর্শ আপনাকে আকর্ষণ করছিল এবং আপনি সে পথেই অতএব ছুটছিলেন। একদম না। আমি আজকেও কথা বলতে বলতে কোনো একটা টিভিকে বলেছি আমি জয় শ্রীরাম তো বলতে পারবো না, জয় সিয়ারাম বলে দেবো। তখন আমার হাজবেন্ড, আপনি তাকে চেনেনও, সে হাসতে হাসতে বলেছে ওই দেখলে ও জয় সিয়ারাম বলছে। তাহলে এবার বলুন সোনালী, আমি শেষ করবো এখানে। কিন্তু ultimately তো আমাকে জয় শ্রীরামের পক্ষে যেতে হবে। না জয় শ্রীরাম বলবেন, বলুন আপনি জয় সিয়ারাম নাকি জয় শ্রীরাম? জয় সিয়ারাম থেকে জয় শ্রীরামের পথে যাচ্ছেন আপনি, বলুন। হ্যাঁ, আমাকে যে বিজেপির যেটা স্লোগান সেটাই তো দিতে হবে। সেটা কি? বিজেপির যেটা স্লোগান সেটাই তো দিতে হবে। সেটা কি? জয় শ্রীরাম, যেটা জয় শ্রীরাম। বিজেপির লোকেরা যেটা বলেন জয় শ্রীরাম, সেটাই তো সোনালী, বলবো। আপনাকে ধন্যবাদ। আপনার ভারত মাতা কি জয়, যেটা বলতাম আপনার সেটা মন মানে খারাপ, আপনার অভিমান, সেগুলোকেও বুঝি এবং আপনার আপাতত এই তৃণমূল ছেড়ে বিজেপির দিকে পা বাড়ানোর ভেতরের পেছনের কারণটাকেও আমরা বুঝতেই পারি। সোনালী, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দিয়েছিলেন বলে, এবং আবার বলছি আপনার ওই কান্না সেটা নিঃসন্দেহে এই রাজ্যে বহু মানুষকে ভাবিয়েছে। আপাতত আপনি যে পথে যাচ্ছেন সে পথে আপনার জন্য শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ আপনাকে।